একজন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষক বা ভাষা প্রশিক্ষকের যে ভুলে ডুবে যেতে পারে তার প্রতিষ্ঠান, সেটা নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। আমরা একজন ভাষা প্রশিক্ষককে জানি একজন শিক্ষক হিসেবে, বাট যেহেতু আমাদের দেশে বেশিরভাগ ভাষা প্রশিক্ষকই একজন ফ্রিল্যান্স টিচারের মতো কাজ করে। সে চাইলে একসঙ্গে 10টা প্রতিষ্ঠানেও জব করতে পারে, আবার সে একটি প্রতিষ্ঠানে জব করতে পারে। সে চাইলে নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে, আবার সে চাইলে একা প্রাইভেটের মতো করেও পড়াতে পারে। এজন্য ভাষা প্রশিক্ষকের ক্ষেত্রে যখন সে একটা প্রতিষ্ঠান দিয়ে বসে বা একটা প্রতিষ্ঠান নামে আলাদা একটা সত্তা বা আলাদা একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করে, তখন তার কিছু ডিসিশন মেকিংয়ে তার কিছু ভুল থাকে, যে ভুলের জন্য তার প্রতিষ্ঠানটার সুনামের চাইতে দুর্নামটা বেশি হয়। যেমন আমরা যদি বলি যে যখন একজন ভাষা প্রশিক্ষক নিজে কোনো একটা সেন্টার দাঁড় করায়, সে যখন নিজে পড়ায়, যেহেতু তার লেকচার বা তার পরিচিতির কারণে হচ্ছে তার প্রতিষ্ঠানে স্টুডেন্টরা ভর্তি হয়, সে যদি নিজে পড়ায় তাহলে প্রতিষ্ঠানের রেপুটেশনটা মোটামুটি ঠিক থাকে। তবে প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট মানে একজন ওয়ান ম্যান আর্মির মতো হয়ে যায় আর কি, মানে একজন ব্যক্তির উপরে অনেকটা নির্ভর হয়ে পড়ে, এবং তিনি যদি কোনো কারণে পড়াতে ব্যর্থ হন বা তিনি যদি কোনো কারণে তার কমিটমেন্ট যদি ঠিক রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিছু দুর্নাম তৈরি হতে পারে। এছাড়া তিনি যদি ভালো পড়ান, বাট তিনি যদি তার রিপ্লেসে টিচারকে রিপ্রেজেন্ট করেন, তার প্রতিষ্ঠানে যদি টিচার রিক্রুট করে টিচারকে রিপ্রেজেন্ট করেন, সেক্ষেত্রে স্টুডেন্টের এক্সপেকটেশন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তাকে দেখে বা তার কথা শুনে যেহেতু স্টুডেন্টরা ভর্তি হয়, এবং সে যে সকল টিচারকে তার প্রতিষ্ঠানে আসলে রাখে, সেই সকল টিচার যদি কোয়ালিটি সার্ভিস না দেয়, তাহলেও তার প্রতিষ্ঠানে কিন্তু বদনাম হতে পারে। তো এখানে আসলে একজন ভাষা প্রশিক্ষক যখন একটা প্রতিষ্ঠান দেয়, তখন সে 2-3টা সিদ্ধান্ত তার নেওয়াটা খুব জরুরি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে, সে কি একাই পড়াবে? তাহলে প্রতিষ্ঠানটাকে নিয়ে একরকমের চিন্তাভাবনা করতে হবে, কারণ হচ্ছে যে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অপারেটিং কস্টটাকে যতটুকু কমিয়ে শুধুমাত্র তার হেল্পিং হ্যান্ড হিসেবে 2-1জন ম্যানেজমেন্টের লোক নিয়ে সে চাইলে পুরো প্রতিষ্ঠানটা চালাতে পারে। এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোর রেপুটেশন খুব ভালো হয়। তবে এই প্রতিষ্ঠানে হচ্ছে যে মানে যেহেতু একজন ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, এজন্য আসলে সব ধরনের সার্ভিসকে এই ধরনের প্রতিষ্ঠানে অনেক সময় ইনক্লুড করা যায় না। আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যদি খুব বেশি স্টুডেন্ট ফ্লো করে, তখন সেই ভাষা প্রশিক্ষক তার সাথে একটা কোলাবোরেশন করতে পারে, অথবা তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কিছু শিক্ষক নিতে পারে, যেখানে তারও একটা ভূমিকা থাকবে, সেই শিক্ষকদের একটা ভূমিকা থাকবে, সবাই মিলিয়ে হয়তো একটা টিম হয়ে কাজ করে পড়াবে, সেটাও হতে পারে। আর আমরা আমাদের দেশে যে সকল নামি দামি ব্র্যান্ড, যে সকল ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর নাম আমরা জানি, সেসব প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি সেসব প্রতিষ্ঠানের মালিক বা সিওরা কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোতে পড়ায় না, বাট তাদের খুব সুনাম বা খ্যাতি আছে বাংলাদেশে, এবং তাদের মাসে একটা ভালো রেভিনিউ জেনারেট করে, বিশাল পরিমাণে ছাত্র ভর্তি হয়। যদিও সেখান থেকে হয়তো 10% স্যাটিসফ্যাকশন নিয়ে বের হয় না, বাট তারপরে মোটামুটি আমাদের দেশে এই ধরনের নাম করা অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে প্রতিষ্ঠানের মালিক নিজে পড়ে না। এই প্রতিষ্ঠানের 15-20টা ব্রাঞ্চ থাকতে পারে, কোনো প্রতিষ্ঠানের 100টা ব্রাঞ্চও থাকতে পারে। তো সেসব ব্রাঞ্চগুলো এবং সেই সব ম্যানেজমেন্টগুলো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। সেক্ষেত্রে সেই ভাষা প্রশিক্ষক বা যিনি টিচার, যার নামে বা যার উদ্যোগে আসলে প্রতিষ্ঠানটি এস্টাবলিশ হয়, তাকে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয় হচ্ছে HRM বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। সেখানে তার মার্কেটিং বুঝতে হয়, তার সেলস বুঝতে হয়, তার হচ্ছে যে ম্যানেজমেন্ট বুঝতে হয়, তার টিচার ফ্যাকাল্টিকে ট্রেনিং দেওয়ার বিষয় থাকতে পারে, তাদেরকে ডেভেলপ করার বিষয় থাকে। অর্থাৎ সেটা একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করে, এবং সেখানে পুরো ইনস্টিটিউশনের এই পুরো জিনিসগুলো দেখভাল করার দায়িত্বটা কিন্তু সেই টিচারের থাকে, অথবা সেই টিচার যদি কোনো সিইওকে নিয়োগ দেয় তার পরিবর্তে, তাহলে সেই সিইও হয়তো সেই দায়িত্ব পালন করে। তো এজন্য আসলে যারা মানে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, তাদেরকে বলা যে, বিশেষ করে নিউবি যারা আসলে, তাদেরকে বলা যে অন্ততপক্ষে যদি খুব বড় স্বপ্ন থাকে যে হ্যাঁ আমি আমার প্রতিষ্ঠানকে অনেক বড় করব, প্রতিষ্ঠানকে আরেকটা আলাদা ব্র্যান্ডিং করব, তাহলে সেক্ষেত্রে সাজেশন হচ্ছে যে আপনি অন্ততপক্ষে প্রথম 1-2 বছর নিজে পড়িয়ে আগে এটার একটা রেপুটেশন তৈরি করেন। তারপর আপনি হেল্পিং হ্যান্ড হিসেবে পরের 2 বছর আরও কিছু টিচার আপনার সাথে নিয়ে
আপনি ক্লাস নিলেন, পাশাপাশি তারাও ক্লাস নিল, এইভাবে এই জিনিসটাকে করে ধীরে ধীরে মানুষকে ম্যানেজ কীভাবে করতে হয় সেগুলো শিখে আপনারা পরের 2 বছর ট্রাই করতে পারেন, এবং এরপরে ধীরে ধীরে আপনি 2 থেকে 4 বছর বা 5 বছর পর থেকে আপনি তখন আপনার টিচারদেরকে ট্রেনিং দিয়ে সেখানে তাদেরকে দিয়ে ক্লাসগুলো কন্ডাক্ট করিয়ে তাদেরকে দিয়ে ভালো একটা সার্ভিস যাতে স্টুডেন্টরা পায় সেই ব্যবস্থাটা করে তারপরে আপনি সেই রোল বা মূল ভূমিকা যেতে পারেন। এখানে আসলে মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনি নিজে সার্ভিস দেন, আপনি আপনার সহায়তা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে সার্ভিস দেন, অথবা আপনি সম্পূর্ণ টিচারদেরকে দিয়ে সার্ভিস দেওয়ান, সব মিলিয়ে আপনাদের ছাত্রদের একটা ভালো কোয়ালিটি ডেভেলপ করার জন্য, তাদেরকে টেক কেয়ার করার জন্য আপনাকে আসলে সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করতে হবে, আপনার নিজের প্রতিষ্ঠানের টিচারদেরকে ডেভেলপ করতে হবে। কারণ ফাইনালি মানে ব্র্যান্ডিং আপনার ব্যক্তিগত হোক, পার্সোনাল ব্র্যান্ডিং হোক অথবা প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং হোক, যে ব্র্যান্ডিংয়ের কারণেই স্টুডেন্ট আপনার কাছে আসুক না কেন, আপনার তাদেরকে একটা বেটার সার্ভিস বা বেস্ট সার্ভিস দিয়ে আসলে প্রতিষ্ঠান থেকে ছাড়তে হবে। যদি সেটা আপনি দিতে ব্যর্থ হন, সেটা আপনি নিজে পড়ান কিংবা অন্য কাউকে দিয়ে পড়ান, সেটা কিন্তু আপনার জন্য টাফ। তবে যদি আপনি আপনার রিপ্লেসে অন্য টিচারদেরকে দিয়ে বা একটা সম্পূর্ণ প্রতিষ্ঠান যেভাবে চলে শিক্ষা প্রতিষ্ঠান সেইভাবে যদি আপনি একটা প্রতিষ্ঠানকে চালাতে চান, তাহলে আপনাকে একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে আপনার যে দক্ষতা সেটার পাশাপাশি আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড টিচার্স ট্রেনিং, অন্ততপক্ষে এই 3টা বিষয় 100% নিজের অভিজ্ঞতা থাকতে হবে, জোর দিতে হবে, অথবা আপনার কাছে যথেষ্ট ক্যাপিটাল থাকতে হবে। আপনি নিজে যদি ট্রেনিং দিতে নাও চান, নিজে যদি এগুলো ম্যানেজ করতে নাও চান, তাহলে বাহিরের কাউকে দিয়ে ট্রেনিং দেওয়ানো কিংবা হচ্ছে এই বিষয়গুলো যে ভালো বুঝতে পারে এরকম ব্যক্তিকে সিইও হিসেবে নিয়োগ দিয়ে তাকে দিয়ে সেন্টারটা চালানো, এই কাজগুলো আপনাকে করতে হবে যদি সেক্ষেত্রে আপনার হাতে যথেষ্ট পরিমাণে ক্যাপিটাল থাকে। কারণ অনেক সময় আমরা ভাষা প্রশিক্ষক বা তাদের সেন্টারগুলোতে যথেষ্ট পরিমাণে ফাইন্যান্স ফ্লো হয় না। আমরা আসলে ওইভাবে মানে একজন খুব নামি দামি সিইও রাখা বা এক্সপিরিয়েন্স সিইও রাখা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এই কথাগুলো এই কারণে বললাম যে আমরা আসলে অনেক সময় শুরুতেই ভুল করে ফেলি। আমরা প্রতিষ্ঠান দিয়ে 1 বছরের মাথায় খুব মানে টিচার নিয়ে পরে একটা বাজে সার্ভিস হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে নিজে পুড়িয়ে যাচ্ছি কিন্তু একটা সময় নিজেও টায়ার্ড ফিল করি। তখন মনে হয় যে টিচার দিয়ে পড়ানোর চেষ্টা করি, কিন্তু ততদিনে হয়তো আসলে আমার টিচার দিয়ে পড়ানোর যে মানে বা আমার একটা ইনস্টিটিউশন দাঁড় করানোর যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা আমার নিজের হয়নি। তো হঠাৎ করে আমি চাইলে সেই জায়গায় একটা আমার রিপ্লেসে আমি কাউকে চাইলেই বসাতে পারবো না। তো এই বিষয়গুলো আসলে আমি আমার অভিজ্ঞতার আলোকে বললাম। আপনারা যারা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর তাদের 3টা যে কোনো একটা বিষয়ে ডিসিশন নিতে হবে। আপনি নিজে প্রতিষ্ঠান দিতে চাইলে আপনার যদি আপনি নিজে পড়ান তাহলে এটাকেই আপনাকে বেস করে কন্টিনিউ করে যেতে হবে। যদি ভবিষ্যতে আপনার রিপ্লেসে টিচার রাখতে চান, সেটা একটা নির্দিষ্ট সময় অভিজ্ঞতা হওয়ার পরে আপনি আসলে ওই কাজটা করা উচিত। তার আগে করলে হয়তো আপনার প্রতিষ্ঠান কলাপস করতে পারে। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি যদি যথেষ্ট ক্যাপিটাল আপনার কাছে থাকে তাহলে আপনি সঠিক লোককে নিয়োগ দেওয়া এবং সঠিক লোকের পরামর্শ, সঠিক লোকের মাধ্যমে প্রতিষ্ঠান আকারে জিনিসটাকে দাঁড় করানো। আপনি জাস্ট একজন বিনিয়োগকারী হিসেবে থাকলেন আর আপনার যে রোল সেই রোলটা আপনি প্লে করলেন এবং প্রতিষ্ঠানের গতিতে চলবে। তো এই বিষয়গুলো যদি আমি আরও হয়তো তথ্য দিতে পারবো। আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে, প্লাস বাহিরের অনেকের সাথে মেলামেশা করে, অনেক বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সাথে মেলামেশা করে কিছু অভিজ্ঞতা তৈরি হচ্ছে। সব কিছু মিলিয়ে এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমার এই ব্লগের মূল উদ্দেশ্য হচ্ছে কি ভাষা প্রশিক্ষকদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, আমি আমার নিজের অভিজ্ঞতা লাগবে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।